শেখ হাসিনা সরকার কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত বই আমার ফাঁসি চাই, লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান। মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমরা দুই বন্ধু ছাড়া ট্রেনিংয়ে যাব না, যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতেই হবে। পরের দিন সকালেই মনির বলল, ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে। ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছে। মন্টু ভাইয়ের কাছেই শুনলাম, আমার সেজ ভাই ঢাকা কায়েদি আজম, বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএস মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই আমার সেজ ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদি আজম কলেজের ছাত্র সংসদের এসজিএস। শহীদ ভাই আমার পরে যাবে টেন্ডুয়ার ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা তিন বন্ধু একটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যদের সাথে। মিলিটারি লরিতে ওঠার আগে 3-4 জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ লেম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম। এই লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কেবি সিং এবং মেজর আরপি শর্মার অধীনে 1 মাস সামরিক প্রশিক্ষণ শেষে 2 নং সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে অস্ত্রসজ্জ নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লাম। 2 নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে তাকে গড়ে তোলা হয় কে ফোর্স এবং এই কে ফোর্সের অধিনায়ক হলেন খালেদ মোশাররফ। তখন 2 নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন পদে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার। খুব সম্ভবত খালেদ মোশাররফ যখন 2 নং সেক্টর কমান্ডার, তখন হায়দার 2 নং সেক্টরের 2IC ছিলেন। আমরা যারা ভারতের সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্য জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, কতজন ভাই, কতজন বোন, তাদের নাম ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। এই জাতীয় বায়োডাটা দিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে এই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে। একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে। অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই হলো ইন্ডিয়ান ট্রেইন অ্যান্ড লোকাল ট্রেইন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতা যোগ হয়ে হলো মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয়, তাহলে কেবলমাত্র রাজাকার, আল বদর, আল শামস ব্যতীত সকল 7.5 কোটি বাঙালি মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকেদের দায়িত্ব হচ্ছে ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা নয়। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোর এর সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিক চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেওয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ, খাবার ইত্যাদি সকল কিছুই সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিত ইনফিল্ট্রি, গোলন্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে যুদ্ধ করা। সেনাবাহিনীর পদাতিত ইন্টারফিল্ড, গোলন্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রু আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী।
এখন যদি ইঞ্জিনিয়ারিং করে লোকেরা ব্রিজ বা পুল না বানিয়ে দেয়, তাহলে সৈনিকরা নদী পার হতে পারবে না। মেডিকেল কোর্ট চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর্ট সিগন্যাল না দিলে সৈনিকরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর্ট সাপ্লাই না দিলে সৈনিক গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর্ট ব্রিজ তৈরি না করে, মেডিকেল কোর্ট চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর্ট সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর্ট সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিত বা গোলন্দাজ কোর্ট যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছুই চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে। যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে দায়িত্ব পালন করেছেন, গ্রাম্য ডাক্তার বা ওষুধ দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল করে দায়িত্ব পালন করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছেন। গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষের অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ কোরের কাজ করেছি। গোটা 7.5 কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি কোরের কাজ করেছেন এবং এই সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবলমাত্র রাজাকার আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্যই এই সংজ্ঞায় বিশ্বাস করত, আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষ থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিজ ভূখণ্ডে পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশের নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশের নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনৈতিকবিদরা মনে করেছিলেন তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করে বাংলাদেশের দীর্ঘদিন দখল করে রাখতে পারবে। কিন্তু সেইমাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে পুরো শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা, তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকলো। তা হলো বাংলাদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোরী, যুবতী, রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা, বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম, মতিউর রহমান, নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।